গীতির যান্ত্রিক অনুগমন বন্ধ হলে স্তব্ধ হয় আবৃত্তি। তৃতীয় রণকৌশল, অনুধু ঝাঁঝা কনকন ধ্বনি দ্বৈতমূলক। কি বেদনা মোর, জানো সে কি তুমি জানো? কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না। পথ হতে যে ভুলিয়ে আনে, পথ যে কোথায় সেই তা জানে। শোনা যাক 1910 বাঁধা রবীন্দ্রনাথের একটি গান। যেমন আছো তেমনি এসো আর করোনা সাজ। মনস্তত্ত্বের ধ্রুব তার কথা শুনে আছে মাকে নিয়ে ছেলের খুনসুটি, আবদার, রাগ, অভিযোগ, অর্চনা ও আরো কত কি। অর্থাৎ রবীন্দ্রনাথ যে কত বড় তাত্ত্বিক, এটা যদি একটু খেয়াল রাখা যায়, সচরাচর হয় না কবিরাও তাত্ত্বিক। ধ্বনি দ্বৈতমূলক, দুটো করে ধ্বনি। ধু ধু ঝাঁঝা কনকন ধ্বনি দ্বৈতমূলক। কুপকাপ আই ঢাই আবল তাবল। পদ বিকারমূলক, সুকুমার রায় তখন জন্মাননি। পদ বিকারমূলক। খোলা খালা, খোলা খালা শব্দ ব্যবহার করেন। খোলা খালা, চুপচাপ, চল টল, লুচি ফুচি। পদ দ্বৈতমূলক, বলা বলি, দলাদলি। এটা তৃতীয়টা অতটা পার না, দুশো বেশি। সম্পূর্ণ সমার্থক জোর কথা। কালী কৃষ্টি, লজ্জা সরম, গাগতর। লক্ষণীয় হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেক দিনের বুড়ির মধ্যে আছে। দেখে রবীন্দ্রনাথ একেবারে সারিবদ্ধ করছে, তার মধ্যে একটা আছে মানে বোধ বিবেচনার পরিসর। কালী কৃষ্টি, লজ্জা সরম, গাগতর প্রায় সমার্থক জোড়া শব্দ। দুঃখ ধান্দা, ছেলে ছোকরা। তুমি ক্রিয়াযোগে ক্রিয়া বিশেষণ, পেড়ে ফুঁড়ে বেঁচে পড়তে। পদ দ্বিগুণে ক্রিয়া বিশেষণ, জড় জড়, পালাই পালাই ইত্যাদি। দাবি এই ধরনের জিনিস অন্য কোনো ভাষায় পাওয়া যাবে না। বাংলায় শব্দ দ্বৈতের প্রাদুর্ভাব যত বেশি, সংস্কৃত সহ অন্য আর্য ভাষায় তত নয়। এই প্রতিপাদ্যের খাতিরে 1900 সনের বাংলা শব্দ দ্বৈত প্রবন্ধে রবীন্দ্রনাথ দাখিল করেন ইঙ্গিত বাক্য নির্মাণ সহায়ক শব্দ দ্বৈতের প্রকারবিধির ফিরিস্তি। পুনরাবৃত্তি বাচক, হাড়ে হাড়ে, ঘন্টায় ঘন্টায়। পরস্পর সংযোগ বাচক, বুকে বুকে, পাথরে পাথরে। আশা করি এরপরে ব্যবহার রবীন্দ্রনাথের গানে কবিতায় কতটা আছে। দীর্ঘকালীনতা বাচক, চলিতে চলিতে, হাসিতে হাসিতে। বহুলতা বাচক, লাল লাল, টুকরো টুকরো। প্রকর্ষ বাচক, টাটকা টাটকা, জল জল। অসম্পূর্ণতা বাচক, উঠি উঠি। তাই বাংলাদেশ সবসময় উঠি উঠি করে, উঠি উঠি। মেঘ মেঘ, কাঁদো কাঁদো, এটাও 3 অংশ। অনির্দিষ্ট বাচক, জল টল, পয়সা টয়সা। প্রভৃতি বাচক, মুচকা মুচকি, গোলাগুলি। আরো আরো রবীন্দ্রনাথ আছে, কয়েকটা বেশি। রবীন্দ্রনাথের 2 ভাষাতাত্ত্বিক গবেষণা গ্রন্থ, বাংলা শব্দতত্ত্ব ও বাংলা ভাষা পরিচয়। মুখ্য সমাচার এদের ইঙ্গিত বাক্যের প্রাচুর্য বাংলার ভাষা আকৃতির অচ্ছিন্ন উপাঙ্গ। ওই গঠনতন্ত্র জন্যই সকল অসামান্য একটা বাক্য, তাতে কি হয়, সকল প্রকার ইন্দ্রবোধ অধিকাংশ স্থলে শ্রুতিগম্য ধ্বনি, যা অনির্বচনীয়, যা খানিক স্ফুট, খানিক অস্ফুট, যা নির্দিষ্টের চেয়ে অনির্দিষ্টতায় অনেক বাস্তব।
অর্থনীতির শুরু অনেক মস্ত রবীন্দ্রনাথ কীর্তি। তাকে শিল্পী তো আকার দিতে এতটাই দক্ষ বাংলা যে ধ্বনির অনুকরণমূলক শব্দ বানাতে বাস্তব ধ্বনির অনুকরণের বদলে এটা অতুলনীয় একটা পর্যবেক্ষণ। শব্দ ইঙ্গিত বাড়াতে গিয়ে বাস্তব ধ্বনির অনুকরণের বদলে ধ্বনির কল্পনা মাত্রকে কাটাতে আটকায় না তার ধ্বনির কল্পনা। তথা বাঙালির মাথা দপদপ করে, ভয়ে গা ছমছম করে, খালি ঘর গম গম করে। 5, বাংলার স্বীয় যে চারিত্র ভঙ্গিওয়ালা সে বিশেষত্বের 3 প্রতিবন্ধককে জুঝতে রবীন্দ্রনাথ উদ্ভাবন করেন 3 রণকৌশল। এই যদি 3 প্রতিবন্ধকতা হয় তার সঙ্গে জুঝতে রণকৌশল ভাবতেই হবে। এটা ভারী আশ্চর্য, একজন লোকের হাত থেকেই সব করা পাওয়া গেল। তাদের জুঝতে রবীন্দ্র উদ্ভাবন করেন 3 রণকৌশল। 1, সংজ্ঞাবাচক নামপদ লোপ, কোটা পদাবলী ভক্ত পদাবলী সবার সঙ্গে সরাসরি যুদ্ধ। ভানুসিংহ ঠাকুরের পদাবলী বাদ দিলে তার কৈশোরক পর্ব থেকেই রবীন্দ্রনাথের গান কবিতায় সতত ব্যবহারে খাস্তা আম সামাজিক সংজ্ঞাবাচক নাম পদরাজি লক্ষণীয়ভাবে কম। এর মানে এ নয় যে পূর্বতন সাহিত্য দ্বারা পরিত্যক্ত উপেক্ষিত তার লেখাপত্রে। উল্টে অতি চেনা পাত্রপাত্রীরা অন্তত দৃশ্যত লোক পেলে বাড়তি যে লাভটি হয় তা পুরোই উসুল করেন তিনি। একটা অসামান্য উদাহরণ, রীতির যান্ত্রিক অনুগমন বন্ধ হলে স্তব্ধ হয় আবৃত্তি, রাস্তা খোলে টেকচাহ কোনাচের উদ্ধৃতির, বাধাগুলির খান্তিহীন উদ্গমের জায়গায় আসে দূরত্বপূর্ব উপস্থাপন, রেসিটেশনের জায়গায় সাইটেশন। যথা 24 বছর বয়স্ক রবীন্দ্রনাথের দুজনে দেখা হলো মধুযামিনীরে। যখন বিচ্ছেদ যন্ত্রণার নীরব যাপনের বিবৃতি এগোতে এগোতে অকস্মাৎ সমাপ্ত হয় যমুনার তীরে শব্দে, তখন পরিশেষে পুনশ্চ মতন ফিরে আসে নির্মল সেই নীল গামছাদের বিধুর স্মৃতি। একটা বস্তু শব্দ। গানটা বাড়ি গিয়ে শুনবি, অভিজ্ঞতা তো অসামান্য, কোথাও ইঙ্গিত ছিল না কি হচ্ছে। দ্বিতীয় রণকৌশল, অনির্দিষ্টতার সচেতন সাধন। হয়তোবা দ্বিজ চণ্ডীদাসের পদ রাধার কি হলো অন্তরে ব্যথা করলো আরো অনেক বৈষ্ণব পদে উচ্চারিত কি ধ্বনিকানি জুগিয়েছিল পরোক্ষ অনুপ্রেরণা কি শব্দের। কিন্তু রবীন্দ্র কাব্যে যে ব্যাপকতায় মনে রাখা কি কখনো অব্যয় কখনো সর্বনাম, কিন্তু রবীন্দ্র কাব্যে যে ব্যাপকতায় প্রশ্নাত্মক সর্বনাম কি ও প্রশ্নাত্মক অব্যয় কি, একটা কয়েকজন খুঁই একটা কয়েক এই বানানটা রবীন্দ্রনাথের তৈরি করা আলাদা করার জন্য। কিংবা যে যে সে সর্বনাম অব্যয়, একবার সর্বনাম একবার অব্যয়, যুগপদ ব্যবহৃত তো বেনজির। সামান্য কটি উদাহরণ, নিশীথে কি কয়ে গেল মনে, সে কি ঘুমে সে কি জাগরণে, কি কয়ে গেল কে কয়ে গেল কিছুই কিন্তু বোঝা গেল না। কি বেদনা মোর জানো সে কি তুমি জানো, জানার পর পথই করে রাখো। কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না, পথ হতে যে ভুলিয়ে আনে পথ যে কোথায় সেই তা জানে। ইত্যাকার এমন আরো পঙ্ক্তিতে সমধ্বনি সর্বনাম ও অবয়ের মিশ্র রসায়নে বর্তায় অনির্দেশ্যতার টানটন।
অন্যত্র আবার একক সর্বনাশ দেয় সর্বনাম অব্যয় যোগপত্রের মৃদুল আভাস। কি পাইনি তার হিসাব মিলাতে মনোমর নহে রাজি। কি ফুল অষ্টান্ন কবিতা, কি ফুল ঝরিল বিপুল অন্ধকারে, গন্ধ ছড়ালো ঘুমেরও প্রান্ত ভারে। অথবা মনে কি দ্বিধা রেখে চলে গেলে সেদিন ভরা সাজে। আবার কে সে কার তার সর্বনাম ও যে এ সে অব্যয়ের সমন্বয়, অথবা যে তা সর্বনাম অব্যয় যোগ, অথবা কে কে যে কি কার কি সে সর্বনাম জোর প্রভৃতি কারুকৌশলে উৎপন্ন বাক্যে ঘনায় হেয়ালে। যথা সুদূর দেশের বাণী ও যে যায় যায় বলে হয় কি তা বোধ হয়। বারংবার কিন্তু খুঁচিয়ে দেয় পাঠকরা সেখানে শ্রোতা মন্ডলীকে, কি যায় তুমি জানো, তুমি যে জানতে পারবে না সেটাই আমার আনন্দ। যেমন অনেক অধ্যাপকের থাকে। কি ডাক ডাকে বনের পাতাগুলি, কার ইশারা ট্রেনেরও অঙ্গুলি। জোর হাতে তুই ডাকিস কারে, প্রলয়ে যে তোর ঘরে ঢোকে। অনির্দেশ্যতা ব্যঞ্জক ভাষা ভানের নমুনা অজস্রত মিলবে রবীন্দ্রনাথের কবিতায়। কেবল গীতবিতান ভিত্তি করেই রবীন্দ্রনাথের আঙ্গিকগত সবিশেষ নির্মিতিকে আমি নাম দিচ্ছি সজ্ঞান অজ্ঞতা। সচেতন ভাবে তৈরি করা হচ্ছে। সজ্ঞান অজ্ঞতা অভিহিত করার সাজে সজ্ঞান অজ্ঞতায় তা মোটেও ভাষা ভাষা ঝাপসা কিছু নয়, বরং মেঘ বলেছে যাবো যাবো 1924 গানে যেমন বলি বলি শব্দ দইতে সুলভ অসম্পন্নতার নাটকীয়তা। সজ্ঞান অজ্ঞতায় হাসির হয় স্বচ্ছতা অস্বচ্ছতার পার প্ররোচক অনচ্ছতা। মানে একটা ছিল ট্রান্সপারেন্ট, একটা কমপ্লিটলি ওপেক। রবীন্দ্র কাব্যে যেটা তৈরি হলো একটা ট্রান্সক্লুসেন্ট ছায়াভাস। এই জন্য যেন বলি বলি চেনা জানি জানি কিছুতেই ঠিক পরিস্ফুট হয় না। সবসময় মূল সিদ্ধান্তটা হাত থেকে পিছলে যায়। অস্ফুট হয়েও কংক্রিট, অস্ফুটে কংক্রিট ভঙ্গি জোরেই কখনো সেখানে নিখিল বিশ্বের সঙ্গে ব্যক্তি বিচ্ছিন্নতা নিয়ে মেলে হাহাকার অকল্পনীয় একটা গান কবিতা। তোর ভবনে ভুবনে কেন কেন হয়ে গেল আধা আধি। মানে এলিয়েনেশনের উপর এত বড় গান খামখামি লেখা হয়েছে। কখনো অনির্বাচনীয়তার সার্থকতায় সানন্দ বিজ্ঞপ্তি, কারণ শুধায় না অর্থ নাহি তার, সুরেরও সংকেত জাগে কুঞ্জিত বেদনার। তৃতীয় ধনকৌশল লিঙ্গ ভেদ রাহিত্য। সংস্কৃত শব্দ বাংলা ভাষায় সুবিধা মতো কখনো নিজের নিয়মে চলে, কখনো বাংলা নিয়মে। রবীন্দ্রনাথেরই মন্তব্য, ব্যাকরণীয় মীমাংসা রবীন্দ্রনাথের হাতে সাহিত্যিক এক আয়ুধ, অভিনেতা অস্বীকারের উপায় যন্ত্র। এর দরুনে বৃহদাংশে স্ত্রীবোধক শব্দ সংস্কৃত বিশেষণের বেড়াজাল নিষ্কৃত একান্ত প্রয়োজনের গরজে নিয়োজিত। চৈত্র ববনে মম চিত্ত বনে গানে যেমন সংস্কৃত ব্যাকরণের মুক্তি নয়, কথকের উদ্দিষ্ট প্রাপক ললিতার সঙ্গে নিতান্ত মিল সংগতির কারণে সঞ্চরিতা ধুলিদলিতা সংকলিতা কিঞ্চিত বেয়ারা আকারান্ত কথাগুলি এসেছে। বিপরীতে অগবধূ সুন্দরী, শান্ত পাষাণ মূরতি সুন্দরী, স্বপ্ন স্বল্পিনী, তুমি পঞ্চদোষী, অথবা যে ছিল আমার স্বপ্ন চাহিনী। নারী উদ্দেশ্যে এগুলো নারী উদ্দেশ্যে ভাবিত হলেও সম্বোধন ছাড়া কাব্য শরীর আর কোথাও
লিঙ্গ বিকারে অনর্থক বিরোধিত নয়, অতটা না বলে দিলে কিছুই হয়ে হতো না। ঠিক আছে, ওটা শুধু ইচ্ছাকৃত সম্বোধনে হয়েছে। পিনের রণকৌশল অভিঘাত যে কত প্রচন্ড তার মালুম দেয় 19-20 শতকে রবীন্দ্র কাব্য নিয়ে অনবরত নালিশ ও ধিক্কার। বস্তুটি তার একযোগে অস্পষ্টতায় দুর্বোধ্য ও অশ্লীল, এটা বিশ্বকাপ পর্যন্ত চলেছিল। এর অন্যতম কুলপতি দ্বিজেন্দ্রলাল রায়। এখন সে গঞ্জনা স্থিমিত হয়ে এলো, এতদূর স্থিমিত বোধের মতনই যে বাবা রবীন্দ্র কাব্যে যৌনতার কোনো বোধই নেই, এটা একমাত্র বাঙালি হতে পারে। তাই এখনো সে গঞ্জনা স্থিমিত হয়ে গেল, ভদ্র অন্তরালে সেটি তুষের আগুনের মতো জ্বলছে কিনা তা খোদায় মালুম। পিনে ও রণকৌশলের অভিজ্ঞতা গান, এই গানটা আমরা পুরো শুনবো। মানে না মানা, ওরে মানে না মানা, আগে ফেরা গেলে বলে ওরে মানে না মানা, যত বলে হয়েছে বাকি, যত বলি নাই রাতে হয়েছে বাকি, মুখ পানে যে বলে ওদের মানে বিকালে হয়ে ভবনে আগুন করেছে ভবনে, বিধুর বিকালে হয়ে ভবনে আগুন করেছে ফুলের বনে, আমি যত বলে তবে যেতে হবে, আমি যত বলে তবে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ওদের মানে না। ভোর হচ্ছে, চাকরি আস্তে আস্তে চারিদিকে নতুন দিবসের আওয়াজ উঠছে, ঘরে বাইরে প্রাত্যহিক কাজের কল আহ্বান। গুরুতর এই সন্ধিক্ষণেও যদি পরস্পরে প্রণোদিত দু ব্যক্তি বিগত রজনীর রতিসুখের প্রবলতায় অলস আবেশে ঘুমায় সময়, তাহলে যে শিয়রে সংক্রান্তি, পাড়াপড়শি জুড়বে ডিডিকার, লাগবে ভন ভনে কানাকানি। এর উপর যদি সমাজ গ্রাহ্যতার নিরিখে ওই দুই নিথু বিমলের প্রীতি সম্বন্ধে অবৈধ প্রণয়ের বধ গাদ গন্ধ থাকে, তাহলে তো সময় সোহাগা হবেই কেলেঙ্কারির এক শেষ। অতএব কাটাও ঘোরের চড়িমা, সামাজিকতার ফাঁদে ধরা পড়ার আগে ফিরে যাও যে যার সঙ্গত সদনে। আসঙ্গবদ্ধ যুগলের বিশেষ নিয়মভ্রষ্ট সদাচার চোখ নর্মসেবী জুটির প্রতি সহানুভূতিময় এর হুঁশিয়ারি বিভিন্ন ভাষার সাহিত্যে ধ্বনিত। এর নিদর্শ আছে অচরিতার্থ প্রেমের গাথা প্রভিন্সিয়াল ভাষার ত্রিবধূর কাব্যের এক উপবর্গ উষাগীতি আলবায়। ত্রিবধূর কাব্য দশম থেকে দ্বাদশ শতাব্দী থেকেই কিন্তু মানে আধুনিকতা কাব্যের জন্ম ইউরোপে।
সেটাই একদিন গড়াতে গড়াতে কি রোম্যান্টিক কাব্যে গিয়ে পৌঁছবে, নানা রকম সনেট ছুঁয়ে টুয়ে। ওটাই হচ্ছে ইউরোপের একেবারে মানে খুঁটি, কাব্য খুঁটি ত্রিবাদুর। এটা ফরাসি নয়, কিন্তু দক্ষিণ ফরাসের ফ্রান্সের ভাষা। আছে ত্রিবাদুরের এটা অ্যালবা, তবে দারোয়ান এই গানটা গায়, মানে অ্যালবায় আছে। বৈষ্ণব পদাবলীতে কবি গান নিধু বাবু, বাংলায় হচ্ছে একেবারে প্রভাতী, তাকে অ্যালবা ত্রিবাদুর, বাংলায় সেটা হলো প্রভাতী। মানে প্রভাত হয়েছে যাবো, এটা কিন্তু মানে সমস্ত গৃহস্থগুলোকে বলা হচ্ছে না। তো জিতেই যাচ্ছে, কখন কি করে। আছে রবীন্দ্রনাথের গানে কেবল অন্যদের প্রতি তুলনায় ও যে মানে না মানার প্রতিতে ও যে কেই বা তারা মানা ভাঙাতে উদ্গ্রীব, এই দুই প্রসঙ্গ সম্বন্ধেই নিশ্চিত হওয়া ভারী মুশকিল। তারা নট নারী, কি মানা মানছে না, কি বা বলছে ও যে মানে না মানা। কারণ ও যে মানে না মানায় গল্প বলতে এই, রাত হইয়াছে, আলো ক্রমে আসিতেছে, কোথাও যে মায়া রয়ে গেল, মরিন বাতির অপ্রতিভ জ্যোতিতেও সব প্রমাণ। ভঙ্গ কুঞ্জের পাঠ কোটাতে ব্যস্ত কেবলই সাজছে এবার যে যেতে হবে, কিন্তু প্রস্থান প্রার্থীর কম্পকরণ মিনতিতে কানই পাচ্ছে না তার দোসর। দরজায় পিঠ দিয়ে অবুঝ জনটি নাগাড়ে আউড়ে চলেছে নর্থক একখানি শব্দ। এবার যে যেতে হবে অনুবন্ধের প্রত্যুত্তরে রয়েছে অবিরাম ঘোষ না। অরগোল খোলায় নারাজের না 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 প্রতিবাদকে সমর্থন যোগাচ্ছে বহির নিসর্গ। সংক্ষিপ্ত কুটিরের বাহির দেশে আর কেউ উৎকণ্ঠা মিটবে, সংকোচ বিহবল সামাজিকের নিচে খেপাটে বাতাস, কাঁপছে মালঞ্চ ফাল্গুনি দীর্ঘশ্বাসে, ঘর ভরা নাচর বিধুর নায়ের সঙ্গে সুরে বাঁধা বাইরের বাসন্তী বিকল হা হা। যেতে যাওয়ার উদগ্রতা ও অনিত্তর নায়ের আটকে পড়া দুই বিরুদ্ধ ক্রিয়ার দোলাচল। ও যে মানে না মানা গানটি যেন কুঞ্জ ভঙ্গ না ভাঙার স্থির চিত্র, অসমতেখা প্রভাতির ফ্রিজ। ঠিক আছে, সিনেমা থেকেই ধার করে এটা বলছি, ফ্রিজ ক্রিয়াটাই অসম। পাত্র বা প্রার্থীকে যে নির্দিষ্ট নিঃসন্দেহে যোগাবে তেমন ব্যাকরণে অভিক্ষণে নিঃস্ব ও যে মানে না মানার মানে, ব্যাকরণ দিয়ে কিচ্ছু সামলানো যাবে না। সুতরাং নিশিজাগো জোড়াটির লিঙ্গ অবধারণের জন্য পাঠককে সবাই করে প্রত্যক্ষ প্রমাণের। ব্যাকরণ সংগতি থাকলে এটা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যেত, প্রত্যক্ষ প্রমাণের নিরাপদ ঘের ছেড়ে দিয়েই নিতে হয় অনুমান প্রমাণের জন্য। যে প্রত্যক্ষ অনুমান ও শব্দ তিন প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণে কাজ হবে, এখানে অনুমান করতেই হবে। বিরাট বড় প্রশ্ন, সেই অনুমানের সামাজিকতাটা কি, তার পেছনে কোন ধরনের মানসিক কাজ করছে। অনতিব্যক্ত ওকে হি বা সি কিসে তর্জমা করবে এ নিয়ে যেমন খালি ভাবতে হয় অনুবাদক, শ্রোতা পাঠককেও তাই করতে হয়। অর্ধ অনির্দিষ্ট ও বক্তার মূর্তি কল্পনায় যত না কম সময় শ্রোতা বা পাঠক ওরই মধ্যে মিশে থাকে অনিশ্চয়তা প্রসূত ডিলে বা দেরিতা। বলি ওই দেরির সঞ্চরণে আপনা হতে দেখা যায় গানের প্রসঙ্গের স্তর, একটা নয় দুটো। রাত্রি শেষে দুপুর দুর্দশা গৌণ এখানে, বরং রীতি বা কনভেনশন
যে চল প্রভাতী নামক পর্বে কারক ধারক, সেই অধিতলে মুখ্য জ্ঞানতাত্ত্বিক পরিভ্রমণে প্রত্যক্ষ থেকে অনুমানে সরতে সরতেই গোচরে আসে এক্ষেত্রে লিঙ্গ মীমাংসা হচ্ছে আসলে কেন্দ্রগত বুজুর্গদের মন গড়া প্রচল বিধির ওজনে বহুল ব্যবহারিক শব্দ, অতএব যেন অখাট্য কোন শব্দ প্রমাণ বল। আশ্চর্য দান্দিক বিস্তরায়ণ ধরুন আত্মবচনের শৈলী ও আত্মবচনের ঐতিহ্য মধ্যে মাঝে টানা পড়েন, গৌণই টেনে আনে মুখ্যকে পরীক্ষাবৃত্ত মধ্যে। বিরোধী দুচোখের সমন্বয় অসম্ভব সমন্বয় পরিণত হয় পঠন, পরিণত হয় তা পঠনের পঠনে। এটাই শেখায় না। তখন মনে লাগতেই পারে যে সাধারণ বুদ্ধিতে সম্পন্ন হয় ও যে মানে না মানা গানটির কথক স্বর পুরুষের ও পুরুষটির উদ্দিষ্ট জনৈক গোয়ার নারী, সাধারণ সে সমাধানের ভিত্তি আর কিছু নয়, বিষম আদর্শায়ন। এই হল নর্মেটিভ প্রবণতা। বাংলা লিঙ্গের স্বাভাবিক উদাহরণতায় কারো কাছে উদ্ঘাটিত হতেও পারে সমাজ মনে পুথিত গুরুতম যৌন ধর্মটিও কত না ঠুনকো। তাহলে কিসে হয় মুশকিল আসান, কিভাবে বুঝি কি আমরা নিজেরাই কি করে বুঝি, ভুল বুঝাই যাই করি না কেন, কারণ খোলাখুলি বোঝার কোন উপায় আছে নিরবিরাম। প্রথম পুরুষ সর্বনামে লিঙ্গ নির্দেশ ইচ্ছাপূর্বক উচ্চ রাখায় বয়ানের বাঁধনই যায় বদলে। শিল্পিত উচ্চতা নিঃশব্দের ইঙ্গিত বাক্য প্রসাদে বর্ধিত হয় বিষয় আয়তন, তাতে সরাসরি অঙ্গীভূত হয় কাব্যে, চলে আসে দৃষ্টিমূলে সাংস্কৃতিক অভ্যাস, ব্যবহার, আচরণের সঞ্চয় বা সংস্কার। ওটা আমার একটা লিঙ্গ সংস্কার, যা দিয়ে আমি আপনা হতেই ভেবে নিই ওই যে মানে না মানার বিশেষ বিশেষণের অহেতুক সংস্কৃত স্ত্রী প্রত্যয় বর্জন ও প্রথম পুরুষ সর্বনামে সজ্ঞান লিঙ্গ অনির্দেশের দ্বৈত অভিমতে তৈরি হয় দুই সম্ভাব্যতা। ক সে যখন আদ্যপান্ত না চিহ্নিত তখন সংস্কারের সবলীল ধারাবাহিকতাতেই কবিতার প্রবলেমেটিক আর সমস্যা পট এর অন্তর্ভুক্ত। দুই সে যখন নদ বা নারীর তির্যকত সংকেতক গুড ট্যান্ডিং দরকারি তখন সাংস্কৃতিক সূচক। আছে এসেন্সের খোলা ছিপ গানে কবিতা দিয়ে আছে, তার থেকে আমরা অনুমান করিনি একটা মেয়েরই হবে। এটা পেছনে নিশ্চয়ই একটা সাংস্কৃতিক অভ্যাসের গল্প আছে। কেন ছেলেরা মারতে পারে মাকে উঠতো আসলে দরকারি সাংস্কৃতিক সূচক, দরকারি সাংসারিক কন্টিনিউটির আনুষঙ্গিকতা। গল্পানুর বের ফ্রেম, এটা রাধাকৃষ্ণের গল্প নয়, নাম কারোর যাত্রা ছিল না, তার সত্ত্বেও আছে একটা গল্পানুর ইঙ্গিত। সংস্কৃতি শব্দটিও অবশ্য কম বিপজ্জনক নয়। আমি এখানে সিপি নিয়ে অবসংস্কৃতি নামে বাদ দিলাম। সংস্কৃতি শব্দটিও অবশ্য কম বিপজ্জনক নয়, তাও কেবল শব্দ বচন ভারে ভারাক্রান্ত অচলায়তনের নামান্তর হতে পারে। রবীন্দ্রনাথের মুক্ত নাট্যপুঞ্জ যেমন ধুমুক খোলা পথ, তেমনি বাংলা লিঙ্গ তার যথাযথ প্রয়োগে কত কিছুকে না প্রশ্নে প্রশ্নে তোলপাড় করে তোলা যায়। 1837 প্রকাশিত রবীন্দ্রনাথের অদ্ভুত পুরাণ সে গদ্য গ্রন্থ উদ্ভুটের ওই আনন্দ লহরী জানায় আমাদের কেন বাংলা ভাষা নিখিলে প্রথম পুরুষ একবচন সে এত প্রতাপ। এটা সে থেকেই জগতে আমি আছি
একজন মাত্র, তুমিও তাই। সেই তুমি আমি ছাড়া সকলেই তো সে, সকল শের জামিন সর্বনাম সে। আমি তুমির মধ্যে বিনয়ের উপলক্ষে যা, তেমনি বিরহের অন্তরার সাঁকো সে। সুতরাং শের লিঙ্গ অবস্থান নিয়ে তত্ত্ব তালাশকে হেলাফেলা করা না না আমার না তোমার পক্ষে স্বাস্থ্যকর। বাংলা প্রথম সর্বনামে নিহিত লিঙ্গ উচ্চতার সহজ শক্তি যদি একটা সময় উপযোগ্য হয় বাংলা সাহিত্যের, তাহলে তার উত্তম মধ্যম পুরুষের সর্বনামেও পড়তে বাধ্য। যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইংতে, সেই শির বদান্যতায় নড়বড়ে শিথিল হয় আমি তুমির লিঙ্গ অবস্থিতি। আর তখন যা হয়তো রবীন্দ্রসঙ্গীতের অন্যতম আবেদনের প্রায় যে কোনো গানের নরনারী নির্বিশেষতায় নিজের হয়ে ওঠার সম্পন্নতার কারণ সুস্থতর হয় আত্মতায় ও অপরত্বের বোধ প্রভৃতি। চালু হয় লিঙ্গ যাতায়াত, হাড় মজ্জার অন্তর্গত রক্তের ভিতর ওই চলাচলের সাজুজ্যেই যা চলে। যেমন বলা গিয়েছিল 1914, আপনাকে এই জানা আমার ফুরাবে না, এই জানেরই সঙ্গে প্রবাহিছে না। আসর শেষ এই কাল ব্যাধিগ্রস্ত শরীরে, তবু আমার ভবিষ্যৎ না থাক, পরবর্তীকালের ভবিষ্যৎকে আহ্বান জানাতে শোনা যাক 1910 বাঁধা রবীন্দ্রনাথের একটি গান। ভাজায় প্রভেদে রাধে, ওই যে তিনি ওই যে বাহির পাথে, ওই যে তিনি ওই যে তিনি ওই যে বাহির পাথে, ঘুরিয়ে ধারা অভেদে রাধে, ওই যে তিনি ওই যে বাহির পথে। আয়ের ছুটে কাঁদতে হবে রোষে, ঘরের কোণে রইলি কোথায় বসে, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই দেখে কোনো মতে, উড়িয়ে ভাষা অভ্রভেদী রাধে, ওই যে দিন ওই যে বাহির পথে। কোথায় কি আছে ঘরের কাজ, সেসব কথা বলতে হবে টান দিয়ে সকল চিত্ত কায়া, প্রাণ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, উড়িয়ে ভাষা অভ্রভেদী রাধে, ওই যে দেবী ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝঞ্ঝরে, ওই মাঝে শুনছ কিসে ধরে, রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে নামন মরণ জয়ের গান, আকাঙ্ক্ষা তোর বন্য বেগের মন,
ছুটছে যাকে বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধারা অগ্রভেদে রাধে। ওই যে দিন, ওই যে বাহির পথে। ধন্যবাদ।